My dear students, welcome back to my YouTube channel SSDL Math Point. আমি শ্রীকান্ত স্যার চলে এসেছি আজকে ক্লাস 9-এর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা ভৌত বিজ্ঞানের সেকেন্ড সামেটিভ এক্সামের গ্রুপ এ এবং গ্রুপ বির যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে তার ডিটেলস এবং নিখুঁত সমাধান নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো এবং তোমাদের প্রিপারেশান খুব ভালো চলছে। তা সেই ভালো প্রিপারেশানের সঙ্গী হিসাবে আমি আজকে চলে এসেছি তোমাদের প্রথমে যে মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র রয়েছে তার গ্রুপ এ এবং গ্রুপ বির সমাধান দেখে নেব। একে একে করে আমরা যতগুলো স্কুল রয়েছে প্রত্যেকটা স্কুলের অর্থাৎ প্রত্যেকটা সেটের গ্রুপ এ এবং গ্রুপ বির যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে তার নিখুঁত ও ডিটেলস সমাধান আমরা দেখে নেব। তা আমার এই ছোটো চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স রয়েছে প্রত্যেকে ওয়েলকাম এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে দাও যাতে করে তোমরা প্রতিনিয়ত এই প্ল্যাটফর্ম থেকে আপডেট পেতে পারো। তা চলো আজকে বেশি কথা না বাড়িয়ে পর্বটা শুরু করা যাক। আজকের পর্বে প্রথমে দেখো গ্রুপ এতে রয়েছে একটি কার্বন পরমাণুর তুলনায় একটি সালফার পরমাণু মোটামুটিভাবে কত গুণ ভারী। তা দেখো কার্বনে হচ্ছে 12 আর সালফারে হচ্ছে 12 আর সালফারে হচ্ছে 32, তাই তো? তাহলে এক্ষেত্রে দেখো সালফারটা কত গুণ ভারী, তাহলে সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32, তাকে আমরা ভাগ করব কার্বনের পারমাণবিক ভর অর্থাৎ 12 দিয়ে। তাহলে দেখো কাটাকুটি করলে কি পাবো, 4 3 12, 4 8 32 অর্থাৎ 8/3 আমরা পেয়ে যাব। তাহলে এটা কত পেয়ে যাচ্ছি, 8/3। দেখো চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি, 8/3, অপশান বি। এরপরে 2-এর প্রশ্নে বলেছে H=1 O=16 হলে 9 গ্রাম জলে কত মোল জল উপস্থিত। তা দেখো জলের ক্ষেত্রে আমরা কি জানি, H2O জলের সংকেত। জলের হচ্ছে আণবিক ভরটা হয়ে যাবে H-এর 1 হয়, দেওয়াই আছে, তাহলে দুটো H মানে 2 আর অক্সিজেনের 16 সমান 18। তাহলে 18 গ্রাম জল সমান আমরা জানি 1 মোল জল। তো এখানে রয়েছে দেখো এটা 9 গ্রাম জল, অর্থাৎ 18 অর্ধেক আছে আর এই দিকটা 1-এর অর্ধেক হয়ে যাবে 1/2 মোল H2O, 1/2 অর্থাৎ 0.5 মোল H2O। তাহলে সঠিক উত্তর চলে আসছে বেটা অপশান এ, 0.5 মোল। 3 নম্বরে বলেছে একটি মাকড়সা জলের উপর দিয়ে হেঁটে চলে বেড়াতে পারে, তার কারণ হলো জলের 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি, পৃষ্ঠটান। এরপর ব্যারোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকলে বুঝতে হবে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, বৃষ্টি হওয়ার সম্ভাবনা, অর্থাৎ শীঘ্রই বৃষ্টি হতে চলেছে। 5 নম্বরে বলেছে প্রদত্ত কোনটি অবদ্রব বা ইমালশনের উদাহরণ। তাহলে অবদ্রব বা ইমালশনের উদাহরণ হচ্ছে অপশান ডি, দুধ। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর বেটা অপশান ডি। এরপরে 6-এর প্রশ্নে বলেছে নিচে কোন ধাতুটি লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে এটা অপশান বি, ম্যাগনেসিয়াম। এগুলো একেবারে জলের মতো মুখস্থ রাখবে, এগুলো কমন প্রশ্ন। এরপরে প্রদত্ত কোনটি শমিত লবণের উদাহরণ নয়। শমিত লবণের উদাহরণ নয়, ভালো করে বুঝতে হবে, প্রশ্নগুলো ভালো করে বুঝে উত্তর দেবে, কেননা খুব তাড়াহুড়ো করলে জানা প্রশ্নগুলো উত্তর তোমাদের ভুলভাল হয়ে যেতে পারে। তা প্রথমে দেখো খাবার সোডার সংকেত NaHCO3 10H2O, NaHCO3 হবে খাবার সোডা। কাপড় কাচা সোডা হচ্ছে Na2CO3 10H2O, তুতে হচ্ছে CuSO4 5H2O। গ্লোবাল লবণ হচ্ছে Na2SO4 10H2O। তাহলে দেখো এখানে শমিত লবণ নয়, অর্থাৎ H পরমাণু আংশিকভাবে প্রতিস্থাপিত হয়ে থেকে যাবে, অর্থাৎ H থাকবে। তা দেখো এখানে Na2SO4 H নেই, CuSO4 এখানেও H নেই, Na2CO3 এখানেও H নেই,
একমাত্র এইচ রয়েছে NaHCO3 অর্থাৎ খাবার সোডা, যেটা সমিত লবণ নয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, খাবার সোডা। 8 নম্বর প্রশ্ন বলেছে একটি পাথরের টুকরো খাড়া উপরের দিকে ছোঁড়া হলো। পাথরটি এই ঊর্ধ্বমুখী যাত্রাপথের মধ্যবিন্দুতে পাথরটির 4টে অপশানের মধ্যে কোনটা সঠিক হবে? তা দেখো এটা গতিশক্তি এবং স্থিতিশক্তির মোট যোগফল অর্থাৎ সমষ্টি সর্বদা ধ্রুবক হয়। তার যাত্রাপথের মধ্যবিন্দুতে গতিশক্তি থাকবে এবং স্থিতিশক্তি থাকবে, এবং সেই দুটোই হচ্ছে উভয়ই সমান। অপশান সি সঠিক উত্তর হয়ে যাবে, গতিশক্তি ও স্থিতিশক্তি উভয়ই সমান। এরপরে আমরা গ্রুপ বিতে যাব। গ্রুপ বির প্রথমে বলেছে 2-1 চন্দ্রপৃষ্ঠে সাইফনের নীতি প্রযোজ্য হবে না কেন? সঠিক উত্তর হচ্ছে বেটা চাঁদে বায়ুমণ্ডল নেই বলে। 2-1 প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে চাঁদে বায়ুমণ্ডল নেই বলে। কেননা আমরা জানি যে সাইফন কাজ করে বায়ুমণ্ডলীয় চাপকে কাজে লাগিয়ে। তা যেহেতু চন্দ্রপৃষ্ঠে অর্থাৎ চাঁদে বায়ুমণ্ডল নেই, তাই সাইফন কাজ করবে না। এরপর অথবা প্রশ্নে রয়েছে এক টুকরো লোহা পারদে ভাসে কেন? লোহা হচ্ছে পারদে ভেসে যাচ্ছে, তার কারণটা কি? অথবা প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে লোহা যেহেতু ভাসছে, তার সঠিক উত্তর হচ্ছে লোহার ঘনত্ব পারদের ঘনত্বের চেয়ে কম। ঘনত্বের চেয়ে কম। লোহার ঘনত্ব পারদের ঘনত্বের চেয়ে কম, তাই হচ্ছে হালকা হওয়ার কারণে লোহাটা পারদে ভেসে যাচ্ছে। এরপর 2-এর দাগে বলেছে একটি রবার ব্যান্ড ও একটি ইস্পাতের তারের মধ্যে কোনটি বেশি ইলাস্টিক বা স্থিতিস্থাপক? সঠিক উত্তর হচ্ছে ইস্পাতের তার। ইস্পাতের তার হচ্ছে বেটা বেশি ইলাস্টিক বা স্থিতিস্থাপক। ঘাত ও চাপের মধ্যে সম্পর্ক কি? অথবা প্রশ্নে তা এখানে উত্তরটা হচ্ছে গুছিয়ে লিখি যে ঘাত সমান চাপ ইন্টু ক্ষেত্রফল। তোমরা এক লাইনে লিখবে, জায়গা নেই বলে আমি ওপর নিচে করে লিখেছি। তাহলে ঘাত সমান কী হবে বেটা? চাপ ইন্টু ক্ষেত্রফল। এরপর 3-এর প্রশ্নে বলেছে 1 গ্লাস জল চন্দ্রপৃষ্ঠে খোলা অবস্থায় রেখে দেওয়া হলে কি ঘটবে? তা দেখো চাঁদের পৃষ্ঠে কিন্তু কোনো বায়ুমণ্ডল নেই, সুতরাং 3-এর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চাঁদে বায়ুমণ্ডল না থাকার কারণে, চাঁদে বায়ুমণ্ডলীয় চাপ না থাকার কারণে জল ফুটতে শুরু করবে এবং দ্রুত বাষ্পীভূত হবে। দ্রুত হচ্ছে বাষ্পীভূত হবে। এরপরে প্রশ্ন তরলে কোন ধর্মের জন্য বৃষ্টি ফোঁটা গোলাকার হয়? অবশ্য সঠিক উত্তর হচ্ছে পৃষ্ঠটান। এটা সঠিক উত্তর বেটা পৃষ্ঠটান। এরপর 4-এর প্রশ্ন বলেছে ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিংয়ের মধ্যে ড্যাশ শক্তি জমা হয়। সঠিক উত্তর হবে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। স্থিতিস্থাপক স্থিতিশক্তি। এটা সঠিক উত্তর হচ্ছে শূন্যস্থানে উত্তরটা কী হবে বেটা? স্থিতিস্থাপক স্থিতিশক্তি। কেননা যদি আমরা কোনো বস্তুর আকৃতি পরিবর্তন করি তাহলে তার মধ্যে যে কার্য করার সামর্থ্য অর্জিত হয় তাকেই আমরা স্থিতিস্থাপক স্থিতিশক্তি বলে থাকি। আমরা ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিংটা সংকুচিত হয় এবং পরে ওই সংকোচনটাকে রিমুভ করার জন্য অর্থাৎ প্রসারিত হওয়ার সময় ওই স্থিতিশক্তিটা গতিশক্তিতে কনভার্ট হয় এবং ঘড়ির কাঁটাগুলোকে ঘোরায়। এরপরে আমরা 5-এর দাগের প্রশ্নে অর্থাৎ শেষ প্রশ্নে চলে এসেছি, যেখানে আমাদের স্তম্ভ মেলাতে হবে। বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ রয়েছে দেখতে পাচ্ছ। তা দেখো এক্ষেত্রে প্রথমে রয়েছে 0.05 মোল গ্যাস অর্থাৎ হাফ মোল গ্যাস, সেটা হচ্ছে এসটিবিতে আয়তন 11.2 লিটার, অর্থাৎ অপশান এ মিলে যাচ্ছে 3-এ। অপশান এ মিলে যাচ্ছে 3 নম্বরে। এরপরে অপশান বিতে রয়েছে 1000 ml দ্রবণে 0.5 মোল দ্রবীভূত হয় বা দ্রবীভূত আছে। তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তর হবে গাঢ়ত্ব হয়ে যাচ্ছে 0.05 মোল পার লিটার বা মোল লিটার টু দ্য পাওয়ার -1। এবার সিতে বলেছে একাধিক আম্লিক হাইড্রোজেন পরমাণু সম্মিলিত
অ্যাসিডের অণু কিছু আম্লিক H পরমাণু ধাতু দ্বারা প্রতিস্থাপিত করে প্রাপ্ত লবণ, অর্থাৎ H সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়নি। তা সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান 4-এর দাগের সি হচ্ছে 4-এর দাগের সঠিক উত্তর, অর্থাৎ আম্লিক লবণ। তাহলে স্টুডেন্টস, আজকের এই পর্বে তোমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নমুনা যে প্রশ্নপত্র ছিল তার গ্রুপ এ এবং গ্রুপ বির সঠিক সমাধান দেখতে পেলে। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুব হেল্পফুল হয়ে উঠবে, এবং যদি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে দাও, যাতে করে তোমরা প্রতিনিয়ত এই প্ল্যাটফর্ম থেকে আপডেট পেতে পারো। তা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি একটার পর একটা ভিডিও তোমাদের জন্য আনবো, যেখানে তোমাদের শর্ট কোশ্চেনের সমস্ত ডাউট ক্লিয়ার করা হবে, এবং সেই সঙ্গে তোমরা খুব ভালোভাবে যদি এই শর্ট কোশ্চেনের পর্বগুলোকে রেডি করতে পারো তাহলে পরীক্ষা হলে কিন্তু তোমরা খুবই কমন প্রশ্ন পাবে বা একই রকমের প্রশ্ন পাবে। সেক্ষেত্রে তোমাদের স্কোর করার ক্ষেত্রে খুবই সুবিধা হবে। তা তোমরা এই সেটটা খুব ভালোভাবে রেডি করো। আর তোমাদের চেনা পরিচিতি যদি দাদা যা ক্লাস 10-এ পড়ে তাদেরকে শেয়ার করতে পারো এই চ্যানেলটা, কেননা ক্লাস 10-এর অঙ্ক ভৌত বিজ্ঞানের ক্লাস কন্টিনিউ হয় এই প্ল্যাটফর্মে। তা তোমাদের যদি ভৌত বিজ্ঞানের সলভগুলো ভালো লাগে এবং লাইক, কমেন্ট প্রচুর পরিমাণে পাই, তাহলে তোমাদের জন্য পাঠ্যপুস্তকে অঙ্কগুলো অর্থাৎ অঙ্ক বইয়ের সমাধানগুলো নিয়ে আমি হাজির হব। তা চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকের পর্বটা আমি এখানে শেষ করছি। টাটা।